নমস্কার বন্ধুরা। গেম উইক গুরুজ এর আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। গেম উইক গুরুজ ঠিক যেখানেই হয় বাঙালির ফুটবল আড্ডার শুরু। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি গেম উইক 12, প্রিমিয়ার লিগ গেম উইক 12। আগামী যে আপকামিং গেম উইক শুরু হচ্ছে প্রিমিয়ার লিগে, তার টিম রিভিল ভিডিও নিয়ে। তো যেরকম আমরা প্রতি সপ্তাহে আসতে থাকি আমাদের টিম রিভিল ভিডিও নিয়ে, সো এই সপ্তাহ কোনো ব্যতিক্রম নয়। পুরো ভিডিওটা ফলো করুন, দেখতে থাকুন আমাদের লাস্ট গেম উইকের কিরকম পারফরমেন্স ছিল এবং টিম আপকামিং গেম উইকের জন্য আমরা কি টিম ফাইনালাইজ করলাম। তাহলে আর বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, লাস্ট গেম উইক আমরা একটা বড় সড়ো রেড অ্যারোতে শেষ করেছিলাম এবং গোয়িং ইনটু আর ইন্টারন্যাশনাল ব্রেক, এই এই রেড অ্যারোটা নিশ্চয়ই আমাদের কাম্য ছিল না। কিন্তু ইট ইজ হাউ ইট ইজ। আমরা লাস্ট গেম উইকে 43 পয়েন্টস অ্যাকুমুলেট করতে পেরেছিলাম, যেখানে ওভারঅল অ্যাভারেজ পয়েন্টস ছিল 49। সো আন্ডার অ্যাভারেজ পারফরমেন্স অ্যান্ড আন্ডার অ্যাভারেজ র্যাঙ্ক 68 লাখের কাছাকাছি কারেন্টলি আমাদের ওভারঅল র্যাঙ্ক। সো প্রিটি প্রিটি টাফ টাইমস রিসেন্টলি আমাদের ক্যাপ্টেন্সি পিক গুলো কাজ করেনি। তো মানে একটা ডাউনওয়ার্ড স্লামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো লাস্ট গেম উইকে যদি দেখি তাহলে এর্লিং হ্যালান্ড, যিনি 90 মিনিট ব্রাইটনের সাথে খেলে একটা গোলই করেছিলেন এবং ম্যানচেস্টার সিটি ম্যাচটা হেরে গেছিল। এর্লিং হ্যালান্ডের একটা ইয়েলো কার্ডও দেখেন। তো মানে ভালো টাইম যাচ্ছে না সিটির জন্য, ভালো টাইম যাচ্ছে না হ্যালান্ডকে যারা ক্যাপ্টেন করছে সেই সব ম্যানেজারদেরও। তো হ্যালান্ড ওয়াজ ওয়ান অফ দি পারফর্মার্স যে 10 পয়েন্ট দিয়েছিল বিকজ হি ওয়াজ এ ক্যাপ্টেন। অ্যান্ড অপরদিকে ছিল ব্রায়ান এমবুমো, যিনি 5 পয়েন্ট দিয়েছিলেন ডিউ টু অ্যান অ্যাসিস্ট এগেনস্ট ব্রেনফোর্ড, যেখানে ব্রেনফোর্ড ভার্সেস বোর্নমাউথ ম্যাচটা আবার ব্রেনফোর্ড নিজেদের হোম ম্যাচ 3-2 জেতে। তো একটা ভালো আগেন আনাদার গুড পারফরমেন্স ফ্রম ব্রায়ান এমবুমো। তো উনি 5 পয়েন্ট অ্যাকুমুলেট করেছিলেন এবং এই দুজনকে ছেড়েও আমাদের নোটেবল মেনশন ছিলেন এমিল স্মিথ রো ফ্রম ফুলাম, যিনি লাস্ট গেম উইকে আমাদের 11 পয়েন্ট দিয়েছিলেন। তো এই তিনজনের পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আমরা 43 পয়েন্টসে পৌঁছেছিলাম। তো ডিফেন্স ওয়াজ প্যাথেটিক। তো ডিফেন্সিভ লাইনে কিরকম পারফরমেন্স ছিল, গোলকিপিং পজিশনে কিরকম পারফরমেন্স ছিল, ধরুন চলুন দেখে নেওয়া যাক। তো গোলে খেলছিলেন ডেভিড রায়া, যিনি চেলসির সাথে গেম ছিল ডেভিড রায়ার আর্সেনালের, কিন্তু ম্যাচটা আর্সেনাল এগিয়ে যাওয়ার পরে 10 মিনিটের মধ্যে পেড্রো নেটোর আউটসাইড দ্য বক্স একটা লং রেঞ্জ এফোর্টে ডেভিড রায়া পরাস্ত হয় এবং আমরাও 6 পয়েন্ট থেকে গিয়ে আমাদের পয়েন্টটা কেটে 2 পয়েন্টে দাঁড়ায়। সো ডেভিড রায়া গোলে গোলে 2 পয়েন্ট দিয়েছিল। ব্যাক ফোরে যেমন আপনারা দেখতে পাচ্ছেন খেলেছিল গুয়ার্দিওল, লিভ ডেভিস, ফাইস এবং রবিনসন। গুয়ার্দিওল ব্রাইটনের সাথে ম্যাচটা হেরে যায় ম্যানচেস্টার সিটি, তো উনি 1 পয়েন্টই দিয়েছিলেন। লিভ ডেভিস এর ঝোলায় ঢুকেছিল 3 পয়েন্ট। লেস্টার সিটির ফাইস দিয়েছিলেন আগেন 1 পয়েন্ট এবং রবিনসন ওভারঅল স্কোর করেছিল 6 পয়েন্ট। সো ডিফেন্স লাইনে আমাদের টোটাল স্কোর ছিল 10 পয়েন্ট, which includes our goalkeeper and 4 defenders that we played. So একটা পুরোপুরি আন্ডার অ্যাভারেজ একটা ডিফেন্স এবং খুবই খারাপ পারফরমেন্স আমাদের ডিফেন্সে। অনেকগুলো প্লেয়ার ইনজিওর্ডও আছে, অনেক প্লেয়ারদের নিয়ে পারফরমেন্স নিয়েও ডাউট আছে। তো দেখা যাক আমাদের ট্রান্সফার প্ল্যানসে আমরা এইসব নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। মিডফিল্ড পজিশনে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে বড় প্লেয়ার মিডফিল্ডে তিনি ছিলেন বাকায়ো সাকা। তিনি কিন্তু 2 পয়েন্টই অ্যাকুমুলেট করতে পেরেছিলেন চেলসির সাথে লন্ডন ডার্বিতে। সাকা সেরকম খুব একটা কিছু পারফর্ম করতে পারেনি এবং তার থেকেও বড় কথা তার ইয়েলো ফ্ল্যাগটা ইজ ইজ লুকিং কোয়াইট ডেঞ্জারাস। আমি বলছিলাম তো তার ইয়েলো ফ্ল্যাগটা ইজ লুকিং কোয়াইট ডেঞ্জারাস এবং ইংল্যান্ডের সাথে খেলাতেও তিনি তিনি পার্টিসিপেট করেনি ইন্টারন্যাশনাল ব্রেকেও। তো বোঝা যাচ্ছে না তার 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 ফিটনেস কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এবং বাকায়ো সাকা যদিও একজন খুবই নেলড ইন আর্সেনাল অ্যাসেট এবং এবং তিনি পেনাল্টি ডিউটিসও থাকেন, কিন্তু কারেন্টলি আমি একটু বাকায়ো সাকার পারফরমেন্স নিয়ে খুব একটা হ্যাপি নই। তো হি মাইট ভেরি ওয়েল বি ইন আওয়ার ট্রান্সফার প্ল্যানস। এগিয়ে যদি দেখি ব্রায়ান এমবুমো দিয়েছিল 5 পয়েন্ট ব্রেন্টফোর্ডের সাথে ম্যাচটা, বোর্নমাউথের সাথে ব্রেন্টফোর্ডের ম্যাচটা 3-2 ব্রেন্টফোর্ড যেতে আগেন একটা হোম ম্যাচ যেতে। এবং এমিল স্মিথ্রো যেমন আপনারা দেখতে পাচ্ছেন দিয়েছিল 11 পয়েন্ট। এমিল স্মিথ্রো ওয়াজ দি বেস্ট প্লেয়ার ইন আওয়ার মিডফিল্ড লাস্ট গেম উইক এবং এমিল স্মিথ্রোর এই 11 পয়েন্ট না পেলে আমরা হয়তো 40-এর ঘোড়াও পার করতে পারতাম না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্রেনন জনসন, যার টটেনহাম হটস্পার্সের সাথে খেলা ছিল এবং টটেনহাম হটস্পার্সের হয়ে লাস্ট গেম উইকটা খুবই আন্ডার অ্যাভারেজ গেছে এবং এবং ওভারঅল 2 পয়েন্টই অ্যাকুমুলেট করতে পেরেছিল ব্রেনন জনসন।
সো লাস্ট বাট নট দ্য লিস্ট, ফরওয়ার্ড লাইনে দুইজন বড় বড় নাম, যেমন আমরা দেখতে পাচ্ছি এর্লিং হালান্ড এবং অলি ওয়াটকিন্স, দুজনেই খুব একটা নিজেদের দাম বা নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না ইন দ্য রিসেন্ট টাইমস। অলি ওয়াটকিন্স ইজ স্টিল আন্ডার পারফর্মিং, অ্যান্ড এর্লিং হালান্ড কে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তিনি কারেন্টলি দ্য ওয়ান অফ দি মোস্ট প্লেয়ার্স যাদেরকে অনেকেই ট্রান্সফার আউট করছে, এবং এবং অনেক ম্যানেজাররাই যারা ট্রান্সফার আউট হালান্ডকে করে সালাকে নিজেদের টিমে ফেরত এনেছে, তারা কিন্তু কারেন্টলি গ্রিন অ্যারোজ একসাথে দেখতে পারছে। তো মানে খুবই একটা ট্রিকি সিচুয়েশন। যদিও আমার মনে হয় এর্লিং হ্যালান্ড ইজ স্টিল, বিকজ হি ইজ স্টিল দি হাইয়েস্ট টপ গোল স্কোরার ইন দি প্রিমিয়ার লিগ, অ্যান্ড উইথ দ্য প্রাইস রেঞ্জ ইট গেটস রিয়েলি ডিফিকাল্ট যদি আপনারা হালান্ডকে নিজেদের টিম টিম থেকে ছাড়েন। তো বাট ডেফিনেটলি লুকিং এট হিজ কারেন্ট পারফরমেন্স, লুকিং এট ম্যানচেস্টার সিটি, দ্য দ্য কারেন্ট দ্য কাইন্ড অফ ফর্ম দে আর ইন, আমাদেরকে নিশ্চয়ই ভাবনা চিন্তা করতে হতে পারে এর্লিং হ্যালান্ডকে নিয়েও। এবং অলি ওয়াটকিন্সও যেরকম আমি বলছিলাম ভালো পারফর্ম করছেন না, কিন্তু অনেক ফরওয়ার্ডসরা আছে যেমন কুনা, ইভান নিলসনের মতো ফরওয়ার্ডরা যারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং এবং তাদের ফিক্সচার্সও তাদেরকে বেশ ব্যাক করছে। তো ইট উইল বি রিয়েলি ট্রিকি অ্যান্ড খুবই চ্যালেঞ্জিং একটা ডিসিশন হবে আমাদের ট্রান্সফার প্ল্যানস গুলো। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ট্রান্সফার প্ল্যানস। প্রথমেই যদি আমি কথা বলি তাহলে আমাকে কথা বলতে হবে অ্যাবাউট আয়না। আয়না ইজ আনফিট। আয়নার খেলা আর্সেনালের সাথে নটিংহ্যাম ফরেস্ট মাঝে একটা 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 ড্রিম রান এর মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং আয়না মাঝে একটা একটা গেম উইকে 15 পয়েন্টও দিয়েছিল। কিন্তু আয়নার ফিটনেস এর একটা বড় রিজন যেখানে আমি আয়নাকে হয়তো ছেড়ে ছেড়ে দেওয়ার কথা ভাববো। এবং উইথ কোনাটে ব্যাক, আমার মনে হয় লিভারপুল যেরকম একটা অর্গানাইজ ডিফেন্সিভলি এবং সাউথহ্যাম্পটনের সাথে খেলা, তো হি ক্যান ভেরি ওয়েল বি আ good transfer option when I'm planning to move out from আয়না। হি ক্যান ভেরি ওয়েল বি অ্যান আপগ্রেড। আর এই রকম টাইমে যেমন গেম উইক 12 থেকে গেম উইক 2022 যখন খুবই বিজিয়েস্ট পার্ট অফ দি প্রিমিয়ার লিগ, তো ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট যে বড় টিমের কোনো একটা ডিফেন্ড অ্যাসেটকে আমি ধরে নিতে পারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো ইন ডিফেন্স আমার মনে হয় আয়নার একটা যোগ্য রিপ্লেসমেন্ট বা একটা ভেরি গুড আপগ্রেড উড বি কোনাটে। মুভিং ফরওয়ার্ড ইনটু দি মিডফিল্ড, আমার মনে হয় যেরকম আমি বলছিলাম যে বাকায়ো সাকা লাস্ট গেম উইকে সেরকম ভালো পারফর্ম করেনি, তার আগের গেম উইকে ভালো পারফর্ম করেছিল। বাকায়ো সাকা ইজ ডেফিনেটলি আ নেলড ইন আর্সেনাল সেট, কিন্তু লুকিং অ্যাট হিজ ইনজুরি অ্যান্ড লুকিং দ্য ক্লাউড আন্ডার, যেরকম তার ইনজুরি নিয়ে একটু ধোঁয়াশা দেখা যাচ্ছে। তো আমার মনে হয় ব্রুনো ফার্নান্ডেজ, বিকজ ব্রুনো ফার্নান্ডেজ ইজ এক্সপেক্টেড, মনে হচ্ছে যে ব্রুনো ফার্নান্ডেজ গোয়িং ফরওয়ার্ড একটু অ্যাডভান্স রোলে খেলবে, স্ট্রাইকারের জাস্ট পিছনে খেলবে। তো আমার মনে হয় ব্রুনো ফার্নান্ডেজ ক্যান বি আ ভেরি গুড অপশন ইফ ইউ প্ল্যান টু সুইচ ফ্রম বাকাওয়ে সাকা টু সামবডি এলস। তো অনেকটা ফান্ডও ফ্রি আপ করে, যাতে আপনি আপনার স্কোয়াডে পালমার বা এরকম কোনো দামি অপশন সালাকে নিয়ে আসবার প্ল্যান করছেন, উইথ কিপিং Erling Haaland in squad. So but that is how I think, that is why I think Bruno Fernandes, because উনি penalty duties থাকেন, would be a very viable and a very good option for us to transfer from Bakayo Saka. সো লাস্টলি ফরওয়ার্ড নিয়ে যেরকম আমি কথা বলছিলাম, অলি ওয়াটকিন্স, এর্লিং হালান্ড দুজনকে নিয়েই একটা একটা ট্রান্সফার চিন্তা ভাবনা চলছিল। বাট অলি ওয়াটকিন্সকে আমি মনে করছি কি আরেকটু চান্স দেওয়া উচিত, এবং হালান্ডকেও আমি পার্সোনালি মনে করছি যে আরেকটু চান্স দেওয়া উচিত। বাট ইফ আই হ্যাভ টু সেল আউট হালান্ড, হু ক্যান বি আ গুড অপশন, আমি যেরকম আগেই কুনা এবং এভান নিলসনের কথা বলেছিলাম, আমি মনে করি ইসাক ক্যান অলসো বি আ ভেরি ভেরি গুড অপশন, হু ক্যান যিনি ইনজুরি পরে ফেরত এসেছেন, এবং এবং যার কাছে ক্ষমতা আছে একটা এক একটা ম্যাচে হ্যাট্রিক বা মাল্টিপল গোলস করে প্রচুর প্রচুর পয়েন্ট তুলে দেওয়ার। সো ইসাক ক্যান বি আ গুড অপশন। তো আর্লিং হ্যালান্ড ফর ইসাক ক্যান অলসো বি আ ট্রান্সফার প্ল্যান আমাদের জন্য ফর গেম উইক 12। তো এবার আমরা দেখলাম যে আমাদের ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ডস এর ট্রান্সফার প্ল্যানস। নাও ইটস টাইম দ্যাট উই ডিসাইড আপন কি আমরা ফাইনালি কি ট্রান্সফার্স করছি। এবার আমরা দেখে নেবো আমাদের টিম রিভিল ভিডিওটা, আমাদের টিম রিভিলটা, যে আমাদের টিম ফর গোয়িং ফরওয়ার্ড টু গেম উইক 12 কি দাঁড়াচ্ছে। বাট যে ওই ভিডিও ওই টাতে যাওয়ার আগে আপনাদেরকে একটা একটা কুইক আপডেট, সেটা হচ্ছে গেম উইক গুরুজকে ফলো করুন, গেম উইক গুরুজকে সাবস্ক্রাইব করুন, গেম উইক গুরুজকে আরো আরো বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনাদের ভালোবাসাই আমাদেরকে, আমাদের কন্টেন্টকে আরো ইমপ্রুভ করতে হেল্প করবে। আমরা বাংলার প্রথম এফপিএল চ্যানেল, এবং আমরা চাইবো আপনারা আমাদের সাপোর্ট করুন এবং আমাদের পাশে থাকুন। সো নাও ইটস টাইম ফর দি টিম রিভিল ফর গেম উইক 12।
তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোলে আগেন স্টিল থাকছে ডেভিড রায়া, নটিংহাম ফরেস্ট অ্যাওয়ে গেম। তো আমার মনে হয় ইট ইজ আ গুড গেম ফর ডেভিড রায়া টু গিভ আস আ ক্লিন শিট। বাট ফিঙ্গার্স ক্রসড, বিকজ ডেভিড রায়াকে জবের থেকেই আমরা টিমে নিয়েছি, আর্সেনাল ডিফেন্সে গোল খাওয়া শুরু করে দিয়েছে। ডিফেন্সে চারজন যারা থাকছেন তারা হচ্ছে অ্যান্টনি রবিনসন, যার খেলা উলফসের সাথে হোম ম্যাচ, গুয়ার্দিওল, যার যার কোস্টারিকার সাথে একটা গোল ছিল ইন দ্য ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, যেটাতে পর্তুগালের সাথে কোস্টারিকা 1-1 ড্র করে, ক্রোয়েশিয়া পর্তুগাল 1-1 ড্র হয়। তো গুয়ার্দিওলকে আমি মনে করছি যে টটেনহাম ম্যাচটাও, বিকজ টটেনহাম ইজ ইভেন দো কোয়াইট এ ডেঞ্জারাস সাইড অ্যাটাকিং ওয়াইজ, তাদের ডিফেন্স যেহেতু খুব একটা স্ট্রং নয়, তো ইফ নট আ ক্লিন শিট আই ক্যান এক্সপেক্ট গুয়ার্দিওল টু গিভ মি অ্যান অ্যাটাকিং রিটার্ন। এবং যেহেতু এই গেম উইকে অলরেডি প্রচুর প্লেয়ার্স ইন ইয়েলো, মাল্টিপল এরিয়াজ আছে ঠিক করবার, তো আমি এই গেম উইকে কোনো হিট নিতে চাইনি, because this is just we are coming back from an international break, and hit now is definitely not a viable option in the entirety of the Premier League season or the FPL season। যদি না আমাকে নিতেই হবে, অগত্যা আমাকে নিতে হবে, তো হিট আমি নিচ্ছি না। তো সেই জন্য গুয়ার্দিওল থাকছে আপাতত। মুভিং ফরওয়ার্ড ফাইসও থাকছে লেস্টারের সাথে চেলসির খেলা। আই নো ইট ক্যান বি আ ডিফিকাল্ট গেম ফর ফাইস অ্যান্ড লেস্টার, বাট লাইক আই সেড আই ডোন্ট ওয়ান্ট টু টেক মাল্টিপল হিটস। তাই আমি আপাতত ফাইসকেও আমার স্কোয়াডে রাখছি এবং ফার্স্ট ইলেভেনেও রাখছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, লিফ ডেভিস, যার খেলা ম্যানচেস্টার সিটির সাথে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হোম গেম। ম্যানচেস্টার ইউনাইটেড আন্ডার নিউ ম্যানেজার উইল বি আ রেভেলেশন। আমি শিওর তারা শুরু করবে একদম আগুন ঝরিয়ে। তো বাট লাইক আই সেড আই হ্যাভ আদার এরিয়াস টু ওয়ারি অ্যাবাউট। তো তাই আমি ডিফেন্সিভ জায়গাতে, আমি ডিফেন্সে খুব একটা রিইনফোর্সমেন্টস আনছি না এই গেম উইকে। যদিও ডিফেন্স হ্যাজ বিন আ ওয়ারি পয়েন্ট, বাট ডেফিনেটলি আমাদের কিছু প্ল্যানিং আমি ভেবে রেখেছি, যাতে কিছু প্লেয়ারকে আমি ফ্রি আপ করতে পারি, কিছু ফান্ড ফ্রি আপ করতে পারি, এবং আই ক্যান ব্রিং বেটার ডিফেন্ডার্স, সো দ্যাট আমার ওভারঅল টিম কম্বিনেশন ডাজ নট সাফার। Now going to the midfield, we have the trio of Bruno Fernandes, ব্রায়ান এমবুমো এবং এমিল স্মিথ্রো। তো ব্রায়ান এমবুমো যেমন আপনারা জানেন নেলড ইন কনসিস্টেন্ট অ্যাসেট ফ্রম ব্রেন্টফোর্ড, যে কিন্তু উইক ইন উইক আউট 90 মিনিটস খেলবে, পয়েন্ট দেবে, এবং এবং ওয়ান অফ দি মোস্ট এফেক্টিভ প্লেয়ার্স ইন দ্যাট 7.58 মিলিয়ন প্রাইস রেঞ্জ। তো ব্রায়ান এমবুমো থাকছে। থাকছে এমিল স্মিথ্রো, যে আগের গেম উইকে 11 পয়েন্ট দিয়েছিল উলফসের সাথে সাথে হোম গেম তার। তো আমি এমিল স্মিথ্রোকেও নিজের ফার্স্ট ইলেভেনে রাখছি। এবং অবশ্যই ট্রান্সফার্ড ইন বাকায়ো সাকা থেকে ট্রান্সফার্ড ইন হয়ে ব্রুনো ফার্নান্ডেজ আমার স্কোয়াডে থাকছে। যেরকম আমি বললাম, ব্রুনো ফার্নান্ডেজ আই এম হোপিং আন্ডার আমোরিম উইল বি আ ডিফারেন্ট বিস্ট। আর আমার মনে হয় উইথ দ্য ফ্রিডম, আর উনি যে অ্যাডভান্স রোলে এখন খেলবেন, তিনি তিনি একজন খুবই ক্রিটিক্যাল প্লেয়ার হবেন গোয়িং ফরওয়ার্ড ইন দি প্রিমিয়ার লিগ সিজন। সো ব্রুনো ফার্নান্ডেজ ইন দ্য স্কোয়াড এগেনস্ট ইপসউইচ অ্যাওয়ে। অ্যান্ড ফাইনালি যদি আমরা ফরওয়ার্ড লাইনে দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন both Ollie Watkins and Erling Haaland are part of the squad, even though I was planning to sell off either of them. But আমার মনে হয়েছে কি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, লুকিং এট দি কারেন্ট রান অফ লেস্টার অ্যান্ড জেমি ভার্ডি। তো আমি জেমি ভার্ডিকে রিপ্লেস করছি উইথ এভান নিলসন, যিনি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রম বোর্নমাউথ, হু ইজ কারেন্টলি প্রবলি less than 2% owned। তো আমার মনে হয় ইভান নিলসন, লুকিং অ্যাট ইজ পাস্ট ফিউ ফিক্সচার্স, ভালো ফর্মে আছেন। যদিও ইন্টারন্যাশনাল ব্রেকের পরে তিনি ফেরত আসছেন, তো কিভাবে তার ফর্মটা কন্টিনিউ করছেন সেটা দেখতে হবে। বাট আই এম রেডি টু টেক আ পান্ট অন হিম। সো জেমি ভার্ডি ফর এভার নিলসন ইজ দিস সেকেন্ড ট্রান্সফার। তো যেমন আপনারা আমাদের রিজার্ভ বেঞ্চ দেখতে পাচ্ছেন, ফ্লেকেন থাকছে অ্যাজ আ গোলকিপার, সেকেন্ড গোলকিপার থাকছে ব্রেনান জনসন, যার ম্যানচেস্টার সিটির সাথে খেলা আছে, থাকছে ম্যাকনিল, যে কারেন্টলি নট ফিট, এবং অবশ্যই থাকছে আয়না, যাকে আমি চেঞ্জ করতে পারিনি এই উইকে এমবিকে, কারণ আমাকে হিট নেওয়ার ছিল না। তো যদি আমি বলি আমাদের ক্যাপ্টেন্সি অপশনস কে হতে চলেছে এই গেম উইকে, সো দ্যাট উইল বি আ টাইট কল বিটুইন ব্রুনো ফার্নান্ডেজ অ্যান্ড আর্লিং হ্যালান্ড। Even though my heart says Bruno Fernandes, but my mind is still saying Erling Haaland.